শুভা অচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের হলুদাভ ঘাস বিছানো শক্ত মাটির উপর। রহমান নামক লোকটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির সাথে। হাতাহাতি দেখে মনে হচ্ছে রহমানই পরাজিত হবে। অপরূপা শুভার কাছে ছুটে গিয়ে শুভার মাথাটা তার কোলের উপর নিল। নিজের কান্না দমিয়ে রেখে কম্পিত গলায় ডাকলো, এই শুভু, ওঠ, দেখ আমি অপু, তোর কিচ্ছু হয়নি। শুভু, চোখ খোল। অপরূপা কেঁপে উঠল। শুভাকে টানতে টানতে বড় একটা গাছের পেছনে নিয়ে গিয়ে প্রবল ধাক্কা দিতেই হাউমাউ করে কেঁদে উঠল শুভা। অপরূপা তার গায়ের ওড়না জড়িয়ে দিয়ে বলল, শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। রহমান একটা চারা গাছ তুলে নিয়ে দুমদাম পিঠের উপর দিতেই চালকটি গর্জন তুলে চেঁচাচ্ছে। বনের প্রকাণ্ড গাছগুলোর ফাঁক ফোকর পেরিয়ে চাঁদের আলো জমিনে এসে গড়াগড়ি খাচ্ছে। দূরে একটা টর্চ পড়ে আছে। অপরূপা দৌড়ে গিয়ে টর্চটা তুলল। গাড়ি চালকের দিকে ছুঁড়ে মারতেই সেটি গিয়ে পড়ল রহমানের কপালে। অপরূপা আঁতকে উঠল। রহমান তখন দানবটিকে পেটাচ্ছিল। কপালে টর্চটা পড়ায় রহমান কপালে হাত দিতেই চালকটি ছাড়া পেয়ে কোমরে কোনো মতে লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল। রহমান কপালে হাত দিয়ে বসে পড়ল। অপরূপা আর শোভা ছুটে এলো। রহমানকে জিজ্ঞাসা করলো, ব্যথায় টনটন করছে কপালটা। রহমান কপাল থেকে হাত সরিয়ে পূর্ণ মেদুর চোখে তাকালো। আত্মস্বরে বলল, অপরূপা সংতপ্ত গলায় বলল, রহমান কষ্টে সৃষ্টে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শুভা নিজেকে স্বাভাবিক করে বলল, অপরূপা পায়ের ব্যথা ক্রমশ বাড়ছে। শুভাও তার ভর সইবার মতো অবস্থাতে নেই। তারপরও দুজনের হাতে ভর রেখে রহমানের পিছু পিছু জঙ্গলের প্রবেশ পথে চলে এলো। সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না। অপরূপা বলল, রহমান বলল। রহমান টর্চ নিয়ে তন্ন করে খুঁজলো রহিম মিয়াকে, কোথাও পাওয়া গেল না। অপরূপা এবার ভয়ে শঙ্কিত হয়ে বলল, রহমান লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল, পালাতেই পারে, প্রাণের মায়া কার না আছে। প্রাণের মায়ায় হয়তো জঙ্গলের ভেতরে যায়নি। লোকটা চন্দ্রকিরণে পূর্ণ দৃষ্টিতে অপরূপার দিকে তাকিয়ে হেসে উঠল। অপরূপা বিব্রতকর পরিস্থিতিতে ফেসে গেল। অপরূপাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে হেসে বলল, অপরূপা শুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করলো। অপরূপার মায়া হলো লোকটির জন্য। রাস্তায় উঠতেই রহমান বলল, অপরূপা গাড়ির কথা শুনে ভরকে গেল। উত্তর না পেয়ে রহমান বলল, অপরূপা জোর গলায় বলল। রহমান হেসে উঠল, বলল, শুভা বলল, রহমান বলল। রিকশাওয়ালা চলে যাচ্ছিল। রহমানের ডাকে থেমে গেল। রিকশা চালককে শুভা চেনে বলল,
শোভা এক লাফে রিকশায় উঠে বসলো। অপরূপা রিকশায় উঠতে যাবে, ঠিক তখনই রহমানের দিকে তাকালো। এতক্ষণে লোকটাকে সে ভালো করে খেয়াল করেনি, তবে চাঁদের ক্ষীণ আলোয় শ্যামকালো লোকটাকে দেখে বেশ ভদ্রলোক আর ভালো মানুষ মনে হচ্ছে। অপরূপা তার কথায় রিকশায় উঠে বসলো, আবার ঘাড় বাঁকিয়ে উকি দিয়ে বলল। রহমান হেসে ফুলে যাওয়া কপালের অংশে হাত ডলে বলল, চট করে নিকাব নামিয়ে আনতে যাবে, ঠিক তখনই রহমান হাসতে হাসতে বলল। রিকশা চলতে শুরু করলো। অপরূপা গলা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলল। রহমান ঠোঁট উল্টে বলল, তারপর কপালে মালিশ করতে করতে বলল। অপরূপা হেসে সামনে ফিরে গেল। শুভা ঘটনাটির পর চুপসে গেছে ভয়ে, তারপরেও অপরূপাকে দেখে বলল। অপরূপা ভাবুক হয়ে বলল, কথাগুলো বলার সময় শুভার গলা কাঁপছিল, মাথা ঘুরছিল। অপরূপার কাঁধে মাথা রাখতেই অপরূপা বলল। সেদিন বাড়ি ফিরে দাদির কাছে বকুনি ঝকুনি খেলো অপরূপা। দাদিকে রহিম চাচা সব বলে দিয়েছেন। দাদিজান তাকে ঘরবন্দি করায় রহিম চাচার কাছ থেকে কিছুই জানতে পারলো না অপরূপা। রহিম চাচা কেন তাকে ফেলে চলে গেল। আর কিছুদিন পর রহিম চাচাও উধাও। 2 দিন সপ্তাহ চলে গেলেও রহিম চাচা বাড়ি ফিরল না। কুমু চাচি রোজ কাঁদে, তা দেখে অপরূপার মন পড়ে। ফাল্গুনী হাওয়া থেমে চৈত্রের দাবদাহ যখন শুরু হলো, সেই সাথে আত্তপ্ত নভ মণ্ডলে মেঘরাশির আনাগোনা আরম্ভ হলো। ঠিক সেই সময় এক গধূলি বিকেলে আবারও দেখা হবে বলা সেই রহমান নামক আগন্তুকের সাথে অপরূপার দেখা হলো। অপরূপা মাস্টারমশাইদের বাড়ি থেকে বেলা পড়তেই বাড়ি ফিরছিল শোভার সাথে। পথিমধ্যে রহমানের সাথে দেখা হয়ে গেল। একে অপরকে চিনতে তাদের খুব বেশি অসুবিধা হলো না। রহমানের হাতে একটি মাটির হাঁড়ি। অপরূপা আর শোভাকে বিস্মিত হয়ে তাকাতে দেখে চমৎকার হেসে বলল। অপরূপা বলল, অপরূপা শোভার দিকে তাকালো। শোভা মুচকি হাসলো। তার মুচকি হাসিতে সব কথার জবাব পেয়ে অপরূপা মৃদু হেসে বলল। রহমান হাঁড়ি দেখিয়ে বলল। অপরূপা ম্লান মুখে বলল। শোভা বলল, শোভা মিটিমিটি হেসে বলল। রহমান হাঁড়ি তার হাতে তুলে নিয়ে বলল। অপরূপা চমকে উঠে বলল। রহমান হেসে বলল। শোভা খেতে খেতে বলল। অপরূপা তাকে গুঁতো দিয়ে বলল। রহমান হাসলো, অপরূপাকে বলল। অপরূপা তড়িঘড়ি করে কাঠের চামচিটি দ্বারা মিষ্টি তুলে হাতের তালুতে নিয়ে মুখে পুরে বলল। রহমান হাতের তালুতে একটা মিষ্টি তুলে দিল অপরূপা। রহমান বলল। শোভা গোগ্রাসে 2-3টে খেয়ে ফেলেছে। অন্তঃপর বলল।
অপরূপা ওর কথায় হেসে রহমানের দিকে তাকালো। হঠাৎ চোখাচোখি হতেই বেশ অস্বস্তিকর আর বিভাগে পড়ে গেল অপরূপা। চোখ নামিয়ে বলল, অপরূপা লজ্জা পেল। শুভা এসব বলেছে? বজ্জাত মেয়ে একটা। অপরূপা মৃদু হাসলো, বলল, অপরূপার কোমল মনে ওই দিন ওই কথাটা বেশ ছাপ ফেলেছিল। মানুষটার জন্য তার খুব খারাপ লাগলো। কত একা মানুষটা। আর সেদিনের পর হতে হুটহাট কারণে হোক বা অকারণে তার সামনে রহমানের উপস্থিতি হওয়া, মাঝে মধ্যে শুভার মাধ্যমে দুই একটা ছেঁড়া কাগজের চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে একে অপরের খোঁজ নেওয়া, আর এক সময় চিঠির সাথে ফুল আর ফুলের সাথে একটা সময় মনটাও আদান প্রদান হয়ে যায় তাদের, যার সাক্ষী ছিল স্বয়ং শোভা। ঘর কোণে এক গুয়ে ভীতু মেয়েটা শোভা চোখের সামনেই একটু একটু করে পাল্টে যেতে দেখলো। তারপর থেকে রহমান বলতেই অপরূপা দিন দুনিয়া ভুলে যায়। দাদিজানের বারণ শোনে না। সেই সাজানো গোছানো পরিপাটি অপরূপার শত রূপ দেখতে থাকে পাড়াপড়শিও। শোভা ভীষণ চমকিত হয়ে ভাবে, রহমান নিশ্চয়ই কোনো জাদু মানব, নইলে সেই বছরখানেকের মধ্যে ৭-৭টি বার যাত্রাপালা হয়েছিল গ্রামে, আর ৭ বারই রূপনগরের সেই রূপকথা রাজপুত্রের মতো সুকুমার মানবটি এসে অপরূপার খোঁজ করে গিয়েছিল। শুভার কাছ থেকে জানতে চেয়েছিল। শুভা যতবার রূপার ভালো থাকার গল্প শুনিয়েছে, রাজপুত্র ঠিক ততবার প্রসন্ন মুখে বলেছে। সেই মানুষটার কথা শুনেও অপরূপার কোনো হেলদোল ছিল না। থাকবে কি করে? তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রহমান আর রহমান। সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথা নয়। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।